স্যার, আওয়ামী লীগের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে আজকে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের যারা আছে তারা মানববন্ধন করেছেন, সেখানে তারা ৬ দফা দাবি তুলেছেন। তো পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার? ধন্যবাদ। আওয়ামী লীগকে আমি এখন যে তাদের যে অর্গানাইজেশনাল অ্যাবিলিটি ছিল, যেটা একসময় বলা হতো, তার কোনো কিছুই আমি এখন দেখি না। এখন আপনি আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড তথাকথিত আওয়ামী লীগের দেখছেন, এগুলো আমরা এটাকে রিকগনিশন দেই বা না দেই, এটা জাস্ট তারা একটা অ্যাটেনশন ড্র করা। আওয়ামী লীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন। তারা এখন ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিতে ইনভলভড, মানে বৈধতা সংকটে রয়েছে, বৈধতা ফেরত পেতে চায় এবং তারা আইনগত একটা অস্তিত্বের অধিকার চায়। এখন যদি কিছু কিছু লোক বিএনপির মধ্যে এই ফাঁদে পা দেয়, সেটা বোঝাটা কঠিন না, কারণ বিএনপির ভিতর এমন কিছু লোক রয়েছে যাদেরকে আমরা অতীতে দেখেছি যে তাদের সংশ্লিষ্ট রয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাথে, এবং এরা অনেকাংশেই বিএনপির ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে। জিয়াউর রহমানের যে ধারণা ছিল এই দেশের সার্বভৌমত্ব সম্পর্কে, আওয়ামী লীগের ব্যাপারে তার যে চিন্তা ছিল, সেখান থেকে এরা ডেভিয়েট করে প্রেসিডেন্ট জিয়ার প্রিন্সিপালকে ভায়োলেট করছে। এই যে আওয়ামী লীগের আপনি যেটা বললেন যে এই ছাত্র সংগঠন জগন্নাথ কলেজে এরা আজকে ওপেনলি ডিফায়েন্টলি তারা মিছিল করেছে, এরা একটা প্রজন্ম যারা আওয়ামী লীগের অতীত ও অতীতের যে বিশ্বাসঘাতকতা সেগুলো হয়তো সচক্ষে তারা দেখেনি, তবে এইটুকু তারা নিশ্চয়ই দেখেছে যে কিভাবে তাদের ওই তথাকথিত আনইলেক্টেড ক্রিমিনাল, যাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তথাকথিত তাদের প্রধানমন্ত্রী কিভাবে এই দেশকে জিম্মি করে ভারতীয় সামরিক বাহিনীকে আহ্বান করে এই দেশ ছেড়ে পালিয়েছে। কোনো সুস্থ মস্তিষ্কের নতুন প্রজন্মের ছেলে এ ধরনের কাণ্ড করতে পারে না। এদের একটা জিনিস ভালো করে বোঝা উচিত যে একটা পার্টি যখন ফ্যাসিস্ট হিসাবে আইডেন্টিফাইড হয়, এবং আওয়ামী লীগ নিজেই, আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউই অস্বীকার করেনি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট নয়, তার মানে বেশিরভাগই আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে ভারতে এবং স্বয়ং তাদের নেত্রী, তারা কিন্তু এটা জানে ও বোঝে যে তাদের পলিসিসগুলো তাদেরকে একটা ফ্যাসিস্ট পার্টি হিসেবে আইডেন্টিফাই করছে। এখন আমরা ইতিহাস চর্চায় দেখতে পাই যে আধুনিক বিশ্ব ব্যবস্থায় ফ্যাসিজম ইজ নেভার অ্যালাউড। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি, ইটালি, জাপান এবং পরবর্তীতে আর্জেন্টিনা, সেখানে ফ্যাসিস্ট রেজিম অনেক পপুলার ছিল যারা ফ্যাসিজমের থেকে বেনিফিটেড হয়েছে। হিটলারের তো প্রচুর সমর্থক ছিল, মুসলিনির প্রচুর সমর্থক ছিল, তাই বলে কি ফ্যাসিজম বৈধতা পেয়েছে, বৈধতা স্বীকৃতি পেয়েছে? তাহলে বিএনপির নেতারা কোন বুদ্ধিতে এটা বলে যে আওয়ামী লীগকে, এদের সাথে গোপন সংযোগ রয়েছে এই আওয়ামী লীগের নেতাদের। এবং আমরা জানি যে এস আলম নামক এক দুষ্কৃতী, ভয়াবহ দুষ্কৃতী, সে তার বেনিফিশিয়ারি হচ্ছে এই কিছু কিছু কতিপয় নেতা যাদের সততা নেই, যারা বিশ্বাসঘাতক, এবং এখনও তারা পার্লামেন্টে বসে বিশ্বাসঘাতকের রূপে রয়েছে। এদের কারণেই কিন্তু এই যে আওয়ামী লীগ প্রশ্রয় পায়, বৈধতা পায়। এবং আপনি যেটা বললেন যে আওয়ামী লীগেরকে এই আগামী জনপ্রতিনিধিশীল ইলেকশনে তাদের অংশগ্রহণ করার সুযোগ দেবে, অর্থাৎ ইচ্ছা করে দেশে একটা মারাত্মক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করছে কিছু লোক। এবং এটা বলা বাহুল্য, আমার মনে হয় এই সময় এই ধরনের যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, এখানে ভারত থেকে প্রচুর অর্থ আসছে, এবং পুরা উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যে খুবই প্রিয় যে প্রধানমন্ত্রী, যিনি এখন অনেকাংশেই জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা ও সম্মান পেয়েছে, যার চিন্তাধারা আচরণ বলতে গেলে অনেক বিএনপির তথাকথিত নেতার থেকে একদম ভিন্ন, যিনি প্রমাণ করেছেন যে তিনি জনগণের কাতারে স্বাভাবিক একটা সিম্পল লাইফ করে জনগণের পাশে থাকতে চায়। তার যে চীন সফর আসন্ন সামনে, তিনি মালয়েশিয়ায় যাচ্ছে, সেটা কোনো ব্যাপারই না, কূটনৈতিকভাবে এটা প্রয়োজন যাওয়ার, ওই কর্মসংস্থানের জন্য তিনি যাচ্ছে, কিন্তু তার চীন সফরকে বাজেয়াপ্ত করা, তার চীন সফরের আগে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করা, এটাই হচ্ছে আসল কাম্য বিষয়। এবং আমি নিশ্চিত যে এর পেছনে বিএনপির কোনো বিশ্বাসঘাতক রয়েছে, যারা নিজেদেরকে বলে বিএনপির, কিন্তু যারা বিএনপির যে প্রেসিডেন্ট জিয়ার স্পিরিট, বিএনপির
যে যে স্পিরিট আমার মনে হয় তার পুত্র তারেক জিয়া বহন করে, সেটাকে ধ্বংস করার জন্য এখন এই যে আজকে আমরা জগন্নাথ কলেজে দেখেছি, আগামী কয়েকদিনে আমরা আরও এসব দেখব। যাদের দায়িত্ব এগুলো নিয়ন্ত্রণে আনা, এগুলো থামানো, তারা কি তাদের কাজ করছে? সেটাই আমার প্রশ্ন। স্যার, আপনার কাছে আবার আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনি এই বিষয়গুলো কিভাবে দেখছেন? এটা নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে, আসলে পুনর্বাসন করা হচ্ছে কি হচ্ছে না, কে তাদেরকে শেল্টার দিচ্ছে না, নানান প্রশ্ন। আপনার বক্তব্য কি আসলে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ডেড, মানে এটা হচ্ছে বটম লাইন আর কি। এবং বারবার আমি এই কথাটা বলেছি যে এটা হচ্ছে যে একটা মানুষ যদি মারা যায়, অথবা যদি আপনি দেখেন যে একটা পশু কোরবানি করা হয়েছে, কোরবানি করার পরে দেখবেন ওর শরীরটা অনেকক্ষণ নড়ে। আওয়ামী লীগ হচ্ছে ওই রকম, মানে এত মানে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বলতে বলতে দেখলাম একটা লোক ধাওয়া দিল, সাথে সাথে 30 জন মিলে দৌড়াইতেছে, স্লোগান দিচ্ছে কিন্তু রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। অথচ তার হাসার জন্য যে মুখটা দরকার, সে মুখটা আবার মাস্ক দিয়ে ঢেকে রাখছেন। তাহলে আপনি হাসবেন কিভাবে? আপনার হাসার জন্য তো দাঁতগুলো মুখগুলো তো খোলা রাখতে হবে। তো এই ধরনের হাস্যকর কাজগুলো করতেছে সিম্পলি পেমেন্ট। এবং আমরা জানি যে আপনার ইন্টারভিউ আমরা দেখেছি ছাত্র দলের ছেলে পেলেও আপনার পদস্থ নেতাটা ছিল মিরপুরে ছাত্রলীগের মিছিল করতে গিয়ে ধরা খাইছে। পুলিশের কাছে বলছে যে টাকা দিছে 5,000 টাকা, সে 5,000 টাকার জন্য সে মিছিলটা করেছে। তো এই বিশাল বেকার যুবকদের রাষ্ট্রে আপনার কে কোন ব্যানারে কি দাবি করতেছে, তার থেকে বড় জিনিস হচ্ছে আপনি 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য যদি মুখটা ঢেকে একটু স্লোগান দিলে 5,000 টাকা পান, তো অনেক টাকা, তো এটা তার মাসের, একটা ছাত্রের মাসের ইনকাম হয়ে যাচ্ছে আর কি। তো এগুলোকে আপনার মোটা দাগে রাজনীতি আকারে দেখবার সুযোগ নাই আর কি। এগুলো আমরা এর আগে দেখে অভ্যস্ত হয়ে গেছি। ফিরবে কিভাবে? আওয়ামী লীগ এর আগে কিভাবে ফিরেছে, শুধু হিস্টোরিক্যাল জায়গাটা দেখেন। 75 পরবর্তী জায়গাতে আওয়ামী লীগ কীভাবে ফিরেছে? ভারত চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছেন সরকার যে হাসিনা ফিরবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি চেয়েছে। এই তিনটা ফোর্স যদি একত্রিতভাবে চায় তাহলে হাসিনা ফিরতে পারবে। দ্বিতীয়বার দেখেন হাসিনা কিভাবে ফিরেছে, 1/11-এর সময় ফিরেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চেয়েছে হাসিনা ফিরুক, ভারত চেয়েছে ফিরুক, এবং আমাদের এখানকার এই যে সুশীল বুদ্ধিজীবী সম্পাদকরা যারা তখন 1/11 করে খুবই দাপটের সাথে বলেছিল এটা আমাদের সরকার, আমরাই এনেছি, তারা চেয়েছে হাসিনা ফিরুক। প্রণব মুখার্জির সাথে আমাদের 17 ঘোড়া বিশিষ্ট মইনি আহমদের বিখ্যাত মিটিং, এবং তার বইতে সেটা সে লিখেছে কিভাবে তার ফেরানোর ব্যবস্থা চলছে, শামীম ওসমান পা ধরে কান্নাকাটি করতেছে। তো এই প্রত্যেকটা এলিমেন্ট চেয়েছিল বলে হাসিনা আওয়ামী লীগ ফিরতে পেরেছে। প্রশ্ন হচ্ছে 24-এর পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি চায় কিনা আওয়ামী লীগ ফিরুক। আপনারা কদিন আগে দেখেছেন যে হাসিনার আইনজীবীর মাধ্যমে আমেরিকাতে জাতিসংঘের হেডকোয়ার্টারে তারা কিন্তু যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে জাতিসংঘ যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো, এই রিপোর্টে কতজন মারা গেছে এই সংখ্যাটা কন্ট্রাডিক্ট করে একটা চিঠি দিয়েছে। জাতিসংঘ কি উত্তর দিয়েছে? যে আমরা আমাদের রিপোর্ট স্ট্যান্ড বাই করতেছি, 1400 শহীদ হয়েছে, আমাদের কাছে এভিডেন্স আছে, এবং এইটার কোনো কিছু আমরা চেঞ্জ করব না, ইন লেটার্স অ্যান্ড স্পিরিট। তাহলে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকার সাথে এখন ট্রেড এগ্রিমেন্ট আছে, কোনোভাবে কি চাইবে আমেরিকা এই ট্রেড এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসবে? ট্রাম্পের ভারত নিয়ে ন্যূনতম তার কোনো আগ্রহ নাই, যে পরিমাণ ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। তো সেই জায়গাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কারোই এই গণহত্যার বিপক্ষে গিয়ে ভারতকে, হাসিনাকে সাপোর্ট দেওয়ার মতো ন্যূনতম লেভারেজ নাই। অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি চাচ্ছে না হাসিনা ফিরুক, অথবা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। জাতিসংঘ এমনটাও বলেছে 2টা শর্তে তারা ইভেন বিচারের দায়িত্ব পর্যন্ত নেবার কথা বলেছে। মৃত্যুদণ্ড দেবেন না বলেছে 2টা, যেহেতু তারা ডেথ পেনাল্টিতে বিশ্বাস করে না, এবং তাদের এভিডেন্স তারা শেয়ার করবে আইসিটির সাথে, তারা বলেছে। সেকেন্ডলি দেখেন, ভারত চাইতে পারে যে হাসিনা ফিরুক, কিন্তু আসলে কি ভারত চায় কিনা হাসিনা ফিরুক? ভারত যদি জেনুইনলি চায় হাসিনা ফিরুক, তাহলে বাংলাদেশের সাথে তার যে রিকনসিলিয়েশনটা দরকার, এমন কোনো উদ্যোগ, আচার আচরণ সে করছে কিনা? সে প্রত্যেক দিন যা যা করছে তাতে কি বাংলাদেশের মানুষ হাসিনাকে ফেরত পাবার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে, না ভারতের ব্যাপারে তার ঘৃণা, বিদ্বেষ, হিংসা আরও বেড়ে যাচ্ছে? তাহলে যেই যেই কারণে গণ অভ্যুত্থান হয়েছে 24-এ, ভারত তার আচরণ দিয়ে গত 2 বছরে প্রমাণ করেছে তার প্রত্যেকটা কারণ ন্যায্য।
আমাদের তরুণরা যেই কথাগুলো বলেছে, যেই আচরণের সমালোচনা আমরা করেছি, ভারতের ইন্ডিয়ান ইন্টারফেয়ারেন্সের কথা বলেছি বারবার, অখণ্ড ভারতের নামে যে হিন্দুত্ব ফ্যাসিবাদ যেটা তারা শুরু করেছে সারা ভারতবর্ষে, গেরুয়া বাহিনীর রাজনীতি, সেটা আজকে শুভেন্দুরা প্রতিদিন প্রমাণ করছে সীমান্তে। তাহলে ভারত কি আসলে চাচ্ছে যে হাসিনা ফিরুক, আওয়ামী লীগ রাজনীতি ফিরুক? তার যদি ন্যূনতম ক্লাউন পলিটিক্সের এই যে মাদকাসক্ত রাজনীতির জায়গা থেকে যদি সে দেখে, আসলে তার চাইবার কোনো ন্যায্য কারণ নাই, যৌক্তিক কারণ নাই। থার্ড হচ্ছে বাংলাদেশ সরকার চায় কিনা। স্থানীয় তারেক রহমান বিএনপিকে চায় হাসিনা ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক। তাহলে সংসদে সব দল মিলে কেন কার্যক্রম নিষিদ্ধের জায়গায় তারা একমত হয়েছে, অর্ডিন্যান্সটা র্যাটিফাই করেছে? যে পরিমাণ ধরপাকড় হচ্ছে, যে পরিমাণ বিএনপির লোকজন আওয়ামী লীগদেরকে ধরায়া ব্যবসা বাণিজ্য করতেছে, নোয়াখালীতে বিএনপির লোকজন মারামারি করতেছে না? হবিগঞ্জে দেখলাম, সিলেটে দেখলাম, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে কনফ্রন্ট করতেছে কারা? রাস্তাঘাটে মেইনলি বিএনপির লোকজন করছে, মারামারি করছে, অফিস আদালত ভেঙে দিচ্ছে। বিএনপির রাজনীতি নির্মূল হয়ে যাবে বাংলাদেশে যদি সে ন্যূনতম কোনোভাবে এই ইমপ্রেশনটা দেয় যে সে আওয়ামী লীগকে, হাসিনাকে পুনর্বাসন করতে চাচ্ছে। আজকের মাননীয় উপদেষ্টা আমাদের বন্ধুপ্রতিম জাহিদ ভাই যেটা করেছেন, এটা দিয়ে তিনি বিএনপির আসলে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন। কিন্তু তিনি বিএনপির 12টা বাজানোর রাজনীতি করছেন। বাংলাদেশের মানুষের কাছে সিম্পলি আওয়ামী লীগ ইজ এ নট এ স্টার্টার। এই বাস্তবতাটা যদি বিএনপি স্বীকার না করে, তার রাজনীতি আগামী দিনে নাই হয়ে যাবে বাংলাদেশ থেকে। অতএব কোনো উপকরণ বলছে না আওয়ামী লীগ ফেরবার জন্য যেই শর্তগুলো পূরণ করা দরকার, ক্ষমা চাওয়া থেকে শুরু করে জাতির কাছে ক্ষমা চাওয়া, রিগ্রেট করা। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, ইভেন গ্রাম পর্যায়ের ধরেন ছাগল চুরি বিষয়ক যে সম্পাদক আছে, ওদের বিভিন্ন কমিটিতে চাঁদাবাজ বিষয়ক যারা সম্পাদক আছে, কোনো কমিটির আওয়ামী লীগের কোনো সম্পাদক, কোনো ব্যক্তি ন্যূনতম ক্ষমা চাইছে জাতির কাছে, রিগ্রেট করেছে? যাদেরকে আমরা জানাজার নামাজ পড়তে দিলাম তোফাল আহমেদ মারা যাওয়ার পরে, দেখেছেন আসছে একটা ধর্মীয় কাজ করতে, আইসা ওখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তার ন্যূনতম কোনো রিগ্রেট নাই। তো যার অনুশোচনা নাই, যার বিচার হয় নাই, যার রাজনৈতিক সমঝোতার প্রশ্নে রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটি একমত হয় নাই, তার ফেরার কোনো শর্ত এখানে হাজির নাই। সিম্পলি ইম্পসিবল একটা রিয়ালিটি। যেটা করছে, স্যার কারেক্টলি বলেছেন, টার্কিশ ফরেন মিনিস্টার আসছে কদিন আগে, দেখেছেন আমাদের এখানে ডিফেন্স এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট, তারপরে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবার ব্যাপারে তারা সাহায্য করবে, আমাদের রাডার সিস্টেমের ব্যাপারে, ড্রোন ফ্যাক্টরি করবার ব্যাপারে ইতিমধ্যে কোঅপারেশন হচ্ছে। পাকিস্তানের অফিসিয়ালরা ইতিমধ্যে আসা যাওয়া করছে, আপনারা দেখছেন। ইন্টারিমের থেকেই ইতিমধ্যে চায়না এবং পাকিস্তানের যে JF-17 যে ফাইটার প্লেন যেটা করেছে, তারা ইতিমধ্যে সেটা বাংলাদেশকে অফার করেছে এবং স্যার কারেক্টলি বলতে পারবেন হয়তো ফ্রিতেও তারা দিবেন অ্যাজ এ জেস্টার অফ ফ্রেন্ডশিপ। তারা 10-15টা 20টা একটা স্কোয়াড্রন সমত, আমি 15-20টা থাকে তার ভিতরে, পুরো একটা স্কোয়াড্রন বাংলাদেশকে অফার করা হয়েছে। অতএব সেই রকম একটা রিলেশনশিপ যেহেতু গ্রো করছে। এবং থার্ড হচ্ছে স্যার যেটা পয়েন্ট আউট করেছেন, চায়না সফর, যেটা ভারত পুশ করছিল যে তারেক রহমানের প্রথম সফরটা যেন ইন্ডিয়া দিয়ে হয়, যেটা দিয়ে তারা প্রমাণ করবার চেষ্টা করে যে এইটা আমাদের ক্ষেতমজুর আছে এখনো, এরা আমাদেরই বদলা ব্যবসায়ী আর কি। তো সেই জায়গাতে সরকার ইতিমধ্যে বলেছে, কারেক্টলি বলেছে, মালয়েশিয়া চায়না সফরে যাবে। কারণ চায়না যাওয়ার সাথে অনেক কিছু জড়িত আছে। বাজেট দিবে, টাকা তো নাই। ভারত একটা ফকির দেশ, 80% লোক দরিদ্র সীমার নিচে বাস করে। ওইখানে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলতেছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা এক্সাম পেপার লিক হয়েছে ভারতে গত কয়েক বছরে, প্রত্যেকটা। তাদের চাকরির, ম্যাট্রিক, ইন্টার, ভাইবা, হাবি জাবি সব কিছু ঢুকেছে। জাস্ট এ ক্যাওটিক কান্ট্রি। সো সেই রকম একটা দেশ যে নিজে ফকির, সে আমার বাজেটে কিভাবে টাকা দেবে? যে নিজের দেশের মানুষের খাওয়াইতে পারে না, সে তো আমাকে সাহায্য দিতে পারবে না। তাহলে টাকা আছে কার কাছে? পশ্চিমারাও টাকা দিতে পারবে না, টাকা আছে চায় নাই। তাহলে আপনাকে বাজেট ডেফিসিটে আপনাকে কে সাহায্য করতে পারবে? সেকেন্ড হচ্ছে অফকোর্স মিলিটারি ডিফেন্স ইস্যু। আমার সিকিউরিটি, আমার সভরেন্টির কোশ্চেনে চায়না এবং পাকিস্তান এবং টার্কি 3টা দেশের সাথে আমার অ্যালায়েন্সের কোনো বিকল্প নাই। অতএব সেই রকম সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ন্যূনতম আর কোনো কারণ নাই। থার্ড যেটা বলি, হিস্ট্রি থেকে দেখেন, বড় ধরনের যুদ্ধ যখন হয়, যুদ্ধ, গণ অভ্যুত্থান, এগুলোর মধ্য দিয়ে ইনকামবেন্ট যেন থাকেন, তার পলিটিক্স শেষ হয়ে যায়। 71-এ দেখেন ইনকামবেন্ট কে ছিল? সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা ছিল তখন? পাকিস্তানপন্থী রাজনৈতিক দল মুসলিম লীগ। রাজনীতিতে পলিটিক্সে শেষ হয়ে গেছে না? কিন্তু মুসলিম লীগ নামে কিন্তু এখনও একটা নিবন্ধিত দল আছে। তার মানে কি মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে? দ্বিতীয়ত দেখেন, আপনার 90-তে এরশাদের পতন হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে।
এরশাদের জাতীয় পার্টি আজকের পিজার 6 টুকরো 8 টুকরার মতো হয়ে আছে, এখানে সেখানে পইরা ফালায় ডালায় আছে। থার্ড হচ্ছে আওয়ামী লীগের পরিণতিও 24-এর কারণে একই সিচুয়েশন হয়েছে, সে পলিটিক্যালি ডেড। এবং এই বাস্তবতাটা হচ্ছে মেনে নিতে পারাটাই হচ্ছে আমাদের এই যে 5-6 দশকের দিল্লি এবং কলকাতার যে দালাল বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক, তাদের সিম্পলি তাদের স্যাটেলাইটে এটা মেনে নিতে পারছে না যেটা কিভাবে সম্ভব। ওই তারাই তখন আপনার এই মাঝে মধ্যে হুক্কা হওয়ার মতো শেয়ালের মতো একটু ডাক দেয়, কি আওয়ামী লীগ বদলালো কিনা, আওয়ামী লীগ ফিরে আসতে পারে কিনা, আওয়ামী লীগের এইটা সেইটা। ইভেন আওয়ামী ইন্ডিয়ান বুদ্ধিজীবী দেখেন অভিলাষ পালোয়াল, স্যার চিনবেন, সোয়াসের টিচার, তিনি কদিন আগে লিখছেন আপনার, সে বলতেছে আওয়ামী লীগের ফিরে আসার কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। তো ভারতীয় স্কলার। জি, আমি আপনার কাছে আবারও আমি স্যারের কাছে আসতে চাই। সীমান্ত নিয়ে কথা আপনারা দুজনেই বলছিলেন। স্যার, সীমান্তে যে বর্তমান পরিস্থিতি চলছে, এটি নিয়ে দুই দেশের বিএসএফ বিজিবি ডিজি পর্যায়ে বৈঠক চলছে আমরা জানি। সেই বিষয়ে আসলে বাংলাদেশের পদক্ষেপটা কি হওয়া উচিত? বিভিন্ন বিষয় তোলা হয়েছে বিজিবির পক্ষ থেকে, যতদূর জানি, যে সীমান্ত এলাকায় ড্রোন হেলিকপ্টার এগুলো বন্ধ করার ব্যাপারে আপনি কি মনে করেন স্যার? দেখেন, সীমান্ত এলাকায় ভারত ইনক্রিজিংলি কিন্তু তারা উস্কানিমূলক পথে যাওয়াটা প্রেফার করছে, মনে করছে যে আন্তর্জাতিক আইন ভায়োলেট করা, 150 গজের মধ্যে কিছু করার কথা না, 150 গজের ভিতরে ভারত যা খুশি তাই করুক। আমাদের বিজিবি একজন অফিসার তাদেরকে বলল, গো অ্যান্ড ডু এনিথিং ইউ লাইক, বাট ডোন্ট নট উইদিন 150 ইয়ার্ডস। কিন্তু তারা ভ্রুক্ষেপ করে না, এই রিপিটেডলি প্রত্যেক রাতে তারা উস্কানি দিচ্ছে বারবার। অসহায় লোকদের 50 ঘন্টা 60 ঘন্টা পানি নাই, এইভাবে ছোট ছোট বাচ্চাদের ফেলে রাখছে। দিস ইজ ইন্ডিয়ান অ্যাটিটিউড। একটা পার্লামেন্টে কালকে উঠেছে নাকি, একটা আলোচনায় বলা হয়েছে যে আমার মনে হয় বিদেশি কূটনীতিকদের এইখানে বর্ডারে যে ভারতীয় যে আচরণ এইসব অসহায় মানুষদের প্রতি, এটা তাদেরকে সরাসরি দেখানো উচিত। আমার কথা হচ্ছে যে ভারত তার উস্কানিকে চালিয়ে যাবে, এবং এই ধরনের উস্কানির পথে যদি ভারত যায়, তাহলে আমি তো বলবো যে আমাদের যে পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে, যে টার্কি থেকে কিছু উন্নত মানের ড্রোনস এবং অত্যন্ত উঁচু মানের যে আপনার মিসাইল টাইপের কি হাই র্যাফটার না কি ধরনের, যেটা ওই ইউক্রেনের যুদ্ধ আর্মেনিয়ান যুদ্ধে আজারবাইজান সাকসেসফুলি ব্যবহার করেছে, সেগুলো বাংলাদেশ সামরিক বাহিনী অলরেডি ক্রয় করেছে, এবং এটা নিয়ে নাকি ভারতের মাথা ব্যথা হয়ে গেছে। এগুলো ওপেনলি ডিপ্লয় করে ওপেনলি ডিসপ্লে করা উচিত, যে লুক অ্যাট ইট, নিবারক হিসাবে, যে আমরা যে যুদ্ধ করব তেমন না। আজকে তারা বাংলাদেশের ব্যাপারে, আমাদের উত্তরবঙ্গের ব্যাপারে নানা রকমের গুজব ছড়াচ্ছে, নানা রকমের আশকারা দিচ্ছে। আমি তো মনে করি আমাদের যেহেতু এত বিশাল বর্ডার, যেটা চীন আর পাকিস্তানের চেয়েও বড়, আমরা শুধু পাকিস্তানের সাথে মিসাইল ডিপ্লয় করব না, পাকিস্তানের সাথে আমাদের সামরিক সহযোগিতায় আমাদের বর্ডারে যদি আমাদের বিজেপির শর্টেজ হয়, পাকিস্তানের রেঞ্জার্স এনে এখানে বসানো উচিত। পাশাপাশি পাকিস্তান রেঞ্জার্সদের দেখলে ভারতের মুখটা শুকায়া যাবে, তারা বুঝবে যে প্রভোগ করার পরিণতি কি হইতে পারে। যখন দেখবে ওরা বর্ডারের এই পারে যে আমাদের বাংলাদেশের বিজিবি আর আমার পাকিস্তান রেঞ্জার পাশাপাশি দাঁড়ায়া বন্দুক তাক করে আছে, তখন ওদের জন্য একটা মানসিক যে শক হবে, ওই শক এফেক্টটা আমি দেখতে চাই। এমন না যে আমি এখানে কোনো স্থায়ী বিদেশি ট্রুপসের প্রেজেন্স চাই, কিন্তু প্রভোকেশন যখন করে, প্রভোকেশনের উত্তর একেবারে নাটকীয়তার সাথে দেওয়া উচিত। তাদের বোঝা উচিত যে ওই যেমন চার্চিল করেছিল না, যখন যুদ্ধ ডিক্লেয়ার করলো জার্মানি ফ্যাসিস্টরা, তখন চার্চিল বলেছিল যে এই ফ্যাসিজমকে ফেস করতে যে আমি স্ট্যালিনের সাথে হাত মিলাচ্ছি, দরকার হলে আমি স্যাটান শয়তানের সাথেও হাত মিলাবো, কিন্তু আমি ফ্যাসিজমকে প্রশ্রয় দেব না। কেন বলেছিল যে তাদের দেশপ্রেম উদ্বুদ্ধ করেছে। এই জন্য আমি এই কারণে, যেহেতু পাকিস্তানিদের রেঞ্জার্সদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং ভারতের মোকাবিলা করতে, যেহেতু তাদের হাতে বর্ডার অনেক উন্নত। আমাকে সেদিন কালকে রাত্রে একজন বাংলাদেশি অফিসার একটা টক শোতে বলছিল যে আমাদের নাইট ভিশন গ্লাসও নাই, রাতের বেলায় যেটা পুশিং করবে। আমাদের তো একেবারে 16 বছর হাসিনা আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করে দিয়েছে, তাদের পুরা দেশপ্রেমকে একেবারে অসহায়ের পর্যায়ে নিয়ে গেছে। তারপরেও কিন্তু আমাদের
সামরিক বাহিনী বিজিবির অসীম সাহস, তারা অত্যন্ত গর্বের সাথে মনে করে যে আমরা শুধু বিএসএফ না, আমরা ভারতীয় সামরিক বাহিনীকে আমাদের বিজিবি ফেস করতে হবে। এই ধরনের তাদের একটা প্রচণ্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জনগণ বর্ডার এরিয়াতে তারা লাঠি সোঁটা যা আছে সব নিয়ে এগিয়ে আসে। এবং আমাদের এরকম আমি শুনেছি, আমাকে এক অটোরিকশাওয়ালা বলছিল একদিন যে আমাদের যে পপুলেশন লক্ষ লক্ষ মানুষ, লাঠি নিয়ে যদি ওই মায়ানমারের রোহিঙ্গাদেরকে রিহ্যাবিলিটেট করতে পারে, তাহলে এই ভারতের আগ্রাসনী মনোভাবকে আমরা কেন প্রশ্রয় দিব? আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দেশপ্রেমিক জনবল। জনশক্তির পিছনে, যেটা আমেরিকানরা বলে বুটস অন দ্য গ্রাউন্ড, বুটস অন দ্য গ্রাউন্ড আমাদের সামরিক বাহিনী যথেষ্ট নয়, আরও অনেক দরকার। বিজিবি প্রচুর আরও বেশি দরকার। কিন্তু ভারতকে যদি তাদের উস্কানির জবাব দিতে হয়, আমাদেরকে এখন থেকেই সরাসরি তাদেরকে উত্তর দিয়ে বলতে হবে যে আমাদের লালমনিরহাট থেকে ডোকলাম কিন্তু বেশি দূরে না। যেখানে ডোকলাম চীনা বাহিনী সামরিক প্রস্তুতি নিয়েছে, ভারতের মনে রাখা উচিত যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক আমরা গড়ব, যে সেখানে রংপুরের দিকে তাকায় কোনো লাভ হবে না। কেননা আমাদের আরও উচ্চতর অভিলাষ রয়েছে, এবং সেই উচ্চতর অভিলাষ এখন শুধু এইটুকু বলে রাখি, ডোকলাম টু লালমনিরহাট। তুমি যা বোঝার বুঝে নাও, আমরা শুধু দুইটা শব্দ ব্যবহার করছি, ডোকলাম টু লালমনিরহাট। তখন এই ধরনের ওদেরকে উস্কানি দিতে হবে। ওরা আমাদের উস্কানি দেয়, আমাদের পাল্টা উস্কানি দিতে হবে। স্যারের কথা আমরা শুনছিলাম, বেশ কয়েকবারই তিনি উত্তরাঞ্চলে কথা বলছিলেন, রংপুর লালমনিরহাটের কথা বলছিলেন। আমরা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমরা ভারতের দিক থেকে বিভিন্ন কথাবার্তা শুনছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন। এই বিষয়গুলো কি আসলে, কেন একটু যদি বলতেন। একটা বিষয় দেখেন যে ৭৫-এর পরেও কিন্তু এই ধরনের ঘটনা ভারত ঘটিয়েছে। এই যে আমাদের সকল বঙ্গবীর যেটা আছে আপনার কাদের সিদ্দিকী, বিশাল ডাকাত বাহিনী গড়ে তুলেছিল, কাদেরিয়া বাহিনী। এই ডাকাতরা ভারতের টাকায়, অস্ত্রে, প্রশিক্ষণে, যেটা মুজিব বাহিনী করেছে আপনার ৭২ থেকে ৭৫, হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। এবং সেই মুজিব বাহিনীর অন্যতম প্রধান ব্যক্তি মারা যাওয়ার পরে দুঃখজনকভাবে আমাদের সংসদে আবার তাকে স্মরণ করা হয়েছে। মানে আমাদের সভরেন্টি, আমাদের স্বাধীনতাকে যারা কম্প্রোমাইজ করেছে তাদেরকে আবার এই সংসদ স্মরণ করতেছে, শোক প্রকাশ করছে। তাহলে তো কদিন পরে মনে হয় স্যার শেখ হাসিনা মারা গেলেও তো এই সংসদ সম্ভবত সাবেক এমপি হিসাবে তার প্রতি শোক জানাবে এবং তার জন্য দোয়া মোনাজাত করবে আর কি। তো সেই এরকম একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা নতুন কোনো ঘটনা না, এই কাজগুলো এর আগে করেছে ভারত। এবং যখনই সে মানে কোনো পলিসি ইস্যুতে কোঅপারেশন চায় না, তখন সে এই দুষ্টামিগুলো বেশি করে করে আর কি, এবং বছরের পর বছর ধরে করে। এবং এটার জন্য যেটা করেছিল দেখবেন যে শহীদ প্রেসিডেন্টকে তখন কিন্তু একটা ম্যাসিভ আপনার জয়েন্ট ড্রিলের অ্যারেঞ্জ করেছিল, সম্ভবত অপারেশন আয়রন শিল্ড যদি আমি ভুল না করে থাকি, এবং যেটা দিয়ে আমাদের সভরেন্টি কীভাবে মানে টেক কেয়ার করা যাবে, আমাদের স্বাধীনতা, আমাদের সীমান্ত প্রত্যেকটা জায়গাতে। তো সেখানে এখন আমরা যেটা প্রস্তাব করেছি, এর আগে থেকেই করেছি, যে আমাদের বিজিবির পাশাপাশি আমাদের সীমান্তবর্তী অঞ্চলের জনগোষ্ঠীকে আর্ম করা দরকার, প্রশিক্ষণ করে করে রিজার্ভ ফোর্স ক্রিয়েট করা দরকার। এবং এটা অনেক কাজে লাগবে। আপনার লোকাল মাদক বিরোধী অভিযান বলেন, আপনার সীমান্ত সংকট বলেন, আপনি বন্যা হইলে আপনার যে ভলান্টিয়ার দরকার হয়, যে কোনো হিউম্যান ডিজাস্টার থেকে শুরু করে আপনি সীমান্ত রক্ষা প্রত্যেকটা কাজে লাগাতে পারবেন। এবং পরিকল্পিতভাবে ৩ মাস ৬ মাসের এই রিজার্ভ ফোর্স ট্রেন করতে পারলে বাংলাদেশের সীমান্তে দেখেন এখন লাঠি নিয়ে আমাদের জনগোষ্ঠী যাচ্ছে, আমাদের বিজিবির সাহসী সৈনিক ভাইয়েরা সেখানে ঝুঁকি নিচ্ছেন। পাশাপাশি এই যে বাবুল কাছ থেকে আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, এরকম লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রস্তুত আছেন যখন দেশকে, দেশের লাল সবুজের পতাকাকে আপনার কোনো শকুন তাকাবে তার সেটা রুখে দেওয়ার জন্য। তো সেটার জন্য রাষ্ট্রেরও দায়িত্ব আছে তাদেরকে প্রস্তুত রাখা, তাদেরকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া, অস্ত্রের মজুদ, সেটা অবশ্যই একটা প্রোটোকল করতে হবে। প্রোটোকল করে আপনার এইটাকে কিভাবে সেফগার্ড করা যায়, আমাদের ডিফেন্সের অধীনে নিয়ে আসা যায়, সেটার জন্য আমাদের আর্মড ফোর্সেস এবং ডিফেন্সের সিরিয়াসলি কাজ করা দরকার। এর বাইরে হচ্ছে যে ফরেন মিনিস্ট্রির অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে। আমরা এখন পর্যন্ত ফরেন মিনিস্ট্রির কোনো ব্রিফিং দেখতে পাচ্ছি না খুব সিরিয়াসলি। প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা কোনো পুশব্যাক হইতে দেব না, আমাদের বর্ডার গার্ড সজাগ আছেন, কিন্তু
মমতা যখন শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা বলল, আপনি সেটার ব্যাখ্যা চাইলেন না লিখিতভাবে। এখানে পুশিন করে যে আপনার আন্তর্জাতিক আইন ভায়োলেট করছে ভারত, সেটার ব্যাপারে আপনি কোনো ব্যাখ্যা চাইছেন না। এগুলো তো ব্যাখ্যা চাইতে হবে, ডিপ্লোম্যাটদেরকে ডাকতে হবে, প্রয়োজনে ডেকে ব্রিফ করার পাশাপাশি তাদেরকে সীমান্তে নিয়ে যেতে হবে। এবং শুধু সীমান্তে নেওয়া না, জাতিসংঘ, রেড ক্রস থেকে শুরু করে যাদেরকে এই যে জিরো লাইনে রাখছে তাদেরকে তাঁবু করে ওখানে থাকার ব্যবস্থা করতে হবে। ইন্টারন্যাশনাল মিডিয়াকে আনতে হবে, এনে দেখাতে হবে যে কিভাবে সীমান্তে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। তো এইভাবে ভারতকে আপনি ইন্টারন্যাশনালি প্রেশার ক্রিয়েট করা। এবং যেহেতু এখন আমি জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি আমার কাছে আছে, আমাদের তো একটা হিউজ লেভারেজ আছে এই বিষয়টা রেজ করা। সেপ্টেম্বরে আপনার জাতিসংঘের কনফারেন্স আছে সাধারণ পরিষদের। তো এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে যদি আমরা ইন্টারন্যাশনালাইজ করতে পারি আমাদের এই বিষয়টাকে, তাহলে আমরা সারা দুনিয়ার সিম্প্যাথি, সহযোগিতা এবং ভয়েস রেজ করবার জায়গা আমরা খুঁজে পাবো। আর ভারতের এখন একমাত্র বন্ধু হচ্ছে নেতানিয়াহু, ইসরায়েল, এবং সে যথেষ্ট মাইনকাচিপার মধ্যে আছে। এবং দেখেছেন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশকে হারানোর জন্য কিন্তু ভারত এবং ইসরায়েল অ্যাক্টিভলি কাজ করেছে। সাইপ্রাস কি? সাইপ্রাস হচ্ছে ইসরায়েলের আউটপোস্ট। ওটা ইসরায়েলে দুষ্টামি করে বলা হয় যে নেতানিয়াহুকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে যে তার এই যে সাইপ্রাসে তার যে হলিডে রিসোর্ট আছে ওখানে তাকে খুঁজতে হবে, ওখানে সে আছে। মানে সে যখন পালায় নেতানিয়াহু, সে প্রথম পালানোর স্পট হচ্ছে তার সাইপ্রাসে। তো এটা একটা হিউজ জায়নিস্ট বেস, হিস্টোরিক্যালি বহু বছর থেকে এটা আছে। এবং গ্রিকরা সেখানে আছে, গ্রিক সাইপ্রাস যেটা অংশটা। তো সেই জায়গাতে বাংলাদেশকে হারানোর জন্য ভারত এবং ইসরায়েল কিন্তু একসাথে কাজ করেছে। আমাদের গণমাধ্যমে দেখবেন খুব সিরিয়াসলি এটা নিয়ে কোনো আলোচনা নাই। এবং ভোটিং যে ডিফারেন্স, ভোটের যে রেঞ্জ, কোন ব্লক, কোন অঞ্চলের কোন মানুষরা কাকে ভোট দিয়েছে, জার্মানি নিরাপত্তা পরিষদের মেম্বার হতে পারে নাই, অস্থায়ী সদস্য ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে বোঝেন যে এন্টি ইসরায়েলি সেন্টিমেন্ট কীভাবে জাতিসংঘের ভোটিং প্যাটার্নকে চেঞ্জ করে দিয়েছে। তো সেই রকম একটা জায়গাতে আমাদেরকে এই ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করা এবং ভারতকে বোঝানোর চেষ্টা করা যে বাংলাদেশ ৭৫ পরবর্তী বাংলাদেশে নাই, এটা প্র্যাকটিক্যাল না। ইউ জাস্ট টেক ইট অ্যাজ গ্রান্টেড যে এটা হবে না, এই বাংলাদেশে আমরা ফেরত যাচ্ছি না। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, বাংলাদেশের পদক্ষেপ আসলে বা সামনে কি করা উচিত বলে আপনার মনে হয় আন্তর্জাতিকভাবে, বিশেষ করে যে আমরা জাতিসংঘের যে একটা সদস্য? হ্যাঁ, এটা তো বাংলাদেশের জন্য দেখেন আমরা কোন পরিস্থিতিতে আছি। আমাদের অনেক নেগেটিভ জিনিস রয়েছে, আমরা ভিতরে অনেক বিভক্ত, নানা রকমের প্রবলেম রয়েছে। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, মাত্র ৩ বছর আগে বা ৪ বছর আগে যে দেশটি একটা বলতে গেলে ফেইল্ড স্টেটের অবস্থানে ছিল, কেননা তথাকথিত ওই ভুয়া প্রাইম মিনিস্টার, সে এত ক্রাইমস করেছে, জেনোসাইডাল অ্যাক্ট, যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকেই তারা প্রমাণ দিয়েছে যে এমন এমন প্রমাণ যে এই মহিলার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বিচার হওয়া উচিত। এবং বাংলাদেশে একটা বড় অংশ তারা এই জেনোসাইডে অংশ নিয়ে তারা সাধারণ মানুষকে একেবারে জিম্মি করে রেখেছে। বাংলাদেশ ভারতের একটা কদর রাষ্ট্রে পরিণত হয়েছে। সেখানে আমরা একদম আইসোলেটেড ছিলাম। কোনো বিদেশি আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বাংলাদেশে সহজে আসতেই চাইতো না, আসলেও কয়েক ঘন্টা থেকে চলে যেত। এবং আমরা বলতে গেলে আমাদের কোনো পরিচিতি ছিল না, মনে হচ্ছিল যেন এটা একটা কোনো স্বাধীন রাষ্ট্র নয়, এটা একটা ভারতীয় আউটপোস্ট, যার চিন্তাধারা ভারতে কন্টিনিউ করেছে বছরের পর বছর। তাদের যে অভ্যাসগত চিন্তাধারা ও আমাদেরকে ডমিনেট করার, সেখান থেকে তারা এখনও বের হয়ে আসতে পারে না, পারবেও না, কেননা তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়নি। আজকে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা যে পথে যাচ্ছি, এবং আমাদের প্রেসিডেন্ট জিয়ার সুপুত্র তারেক রহমান, আমরা আশা করব যে তার বাবার পদচিহ্ন ফলো করবে। যদিও তার সাময়িক অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেখানে আমরা কি করছি, আমাদের সামরিক বাহিনীকে গড়ে তুলছি। আমরা চায়নার সাথে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন, যে চীনের সাথে, পাকিস্তানের সাথে, টার্কির সাথে সামরিক সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, আমাদের টাকার অভাব রয়েছে, আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আজকের পৃথিবীতে কিন্তু আপনি অনেক উপায় রয়েছে যার ফলে আপনার সামরিক সামর্থ্য গড়ে তুলতে পারেন। কিছু কিছু জায়গায় আপনি লাভজনক কম্প্রোমাইজ করবেন। জিওপলিটিক্যাল টার্মসে আমরা দেখতে পাই আমরা এখন এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, বিশ্ব রাজনীতি
আমেরিকার এই অঞ্চলে আগ্রহ, চীনের প্রচণ্ড আগ্রহ, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে যে রেয়ার আর্থ, যে খনিজ পদার্থগুলো এখন আগামী বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্য বহন করছে, তেল আর 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 কয়লার চেয়েও বেশি, যেটা দিয়ে টাইটানিয়াম যেমন আপনি ব্যাটারিজ তৈরি করতে পারবেন, যেই ব্যাটারিজ উইল বি এ সাবস্টিটিউট ফর আদার পাওয়ার সোর্সেস, স্পেসশিপ তৈরি করার জন্য দরকার, আরও অনেক ভবিষ্যৎধর্মী চিন্তার জন্য এই অঞ্চলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সাউথ ইস্ট এশিয়া। এই কারণে বাংলাদেশ এখন চীনের জন্য অত্যন্ত আকর্ষণীয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আমাদের বঙ্গোপসাগরে আমরা যেই অংশটায় রয়েছি সেটা একটা অ্যাক্সেস দিতে পারে চীনকে। চীন যদি ওই যে আমি যেটা বললাম ডোকলাম লালমনিরহাট স্ট্র্যাটেজিক পলিসি ফর দ্য ফিউচার, সেটা যদি বাস্তবায়ন করতে পারে, চীন সরাসরি আমাদের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারবে নদীপথে। কারণ মায়ানমার খুব আনসার্টেন হয়ে গিয়েছে। মায়ানমারে আপনি জানেন না যে মায়ানমারের যে সেনাবাহিনী আবার তারা নতুন করে উদ্দীপ্ত হয়েছে, আরাকান আর্মি এখন অন দ্য ব্যাক ফুট, আর ওই ওয়ারফেয়ারের মধ্যে এত বেশি বিদেশি আগ্রহ যে চীনের জন্য মায়ানমারের পথ অনিশ্চিত। সেই জন্য বাংলাদেশ তাদের দরকার। এবং আমরা কেন ভারতকে প্রশ্রয় দিব? ভারত যখন কথা বলে যে তারা ক্রয় করবে, তার পাল্টা উত্তর দেওয়া উচিত যে আমরা ভারত থেকে মুর্শিদাবাদ ক্রয় করে নিতে চাই। আমরা মনে করি যে ভারত এই দক্ষিণ, তার উত্তর পূর্বে তার যে অভিলাষ আমাদের অঞ্চল চায় তারা কিনে নিতে, তাদের পাল্টা জবাব দেওয়া উচিত যে আপনারা ভুলে যান, এই উত্তর পূর্ব ভারত আপনাদের সাথে থাকতে চায় না, এটা আপনারা জানেন। আপনারা সবচেয়ে বেশি সামরিক বাহিনী সেখানে ডিপ্লয় করে, আজ পর্যন্ত আপনারা সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবেন না, পারেন নাই উইদাউট ইয়োর মিলিটারি প্রেজেন্স। তা সত্ত্বেও এখন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এগুলো বিচ্ছিন্নতাবাদীর নতুন পথে যাচ্ছে। খুব শিগগিরই হয়তো চীনের সামরিক শক্তির সাথে তাদের যোগাযোগ হয়ে যাবে। অরুণাচল প্রদেশের পশ্চিমাংশ চীন কখনো ছাড়বে না, ডোকলাম থেকে চীন সরবে না। অনিবার্য ভারতের সাথে চীনের সংঘাত, এবং ভারতকে জানিয়ে দেওয়া উচিত যে সর্বোচ্চ পর্যায়ে আমরা চীনের সাথেই থাকব। আমরা উত্তর পূর্ব ভারতের মানুষের স্বাধীনতা সংগ্রামকে শ্রদ্ধা করি, আমরা আমাদের মতো তারাও স্বাধীন হতে চায়। এবং আমরা জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি যে উত্তর পূর্ব ভারতের ব্যাপারে এই বিএনপি গভর্নমেন্ট প্রচুর সিম্প্যাথেটিক ছিল। বিএনপির কতগুলা বেইমান এই পথ থেকে সরে যে এখন তারা বিশ্বাসঘাতকতা করছে উত্তর পূর্ব ভারতের মানুষের সাথে। তারা আমাদের ভাই, তারা ওই 1940 সালে আমাদের একত্রে হওয়ার কথা ছিল লাহোর প্রস্তাব অনুযায়ী। ঐতিহাসিকভাবে চিন্তা করলে আমাদের এখনও লেবেনসরম শুধু না, এটা ইরিডেন্টিস্ট ক্লেইমস আমরা বলি, ইরিডেন্টিস্ট ক্লেইমস আন্তর্জাতিক, যে আমরা হারানো অঞ্চল, এটা তো একটা প্রদেশ ছিল। আমরা উত্তর পূর্ব ভারত আর বলতে যেটা বোঝায় আর বাংলাদেশ মিলে সেটা ওই 1905 সালে আলাদা প্রদেশ করা হয়েছিল। সেটা তো তেমনভাবে থাকতে পারতো, নওয়াব সেলিমুল্লাহ চেয়েছিল যে সেভাবেই থাক। আজকে যদি তাই হতো তাহলে পুরা উত্তর পূর্ব ভারত জুড়ে বাংলাদেশের মুসলমান পপুলেশন থাকতো, এবং সেটা হতে পারে ভবিষ্যতে, হবে না কেন? হওয়ার মতো আমাদের সামরিক সামর্থ্য গড়ে তুলতে হবে। কাজেই ভারতকে এই উত্তর দিতে হবে। আমরা আমাদের আগামী দিনের পলিসি হবে যে আমরা সামরিক সামর্থ্য বাড়াবো, আমরা চীন থেকে উন্নত মানের বিমান কিনে, আমাদের পাইলটস আর দ্য বেস্ট ইন দ্য সাবকন্টিনেন্ট। পাকিস্তান এয়ারফোর্সের মেরুদণ্ড ছিল এই বাংলাদেশের মুসলমান পাইলটরা। হ্যাঁ, অনেকের নাম বলা যায় যারা এখনও পাকিস্তান শ্রদ্ধার চোখে দেখে আমাদের বিমান বাহিনীর পাইলটদের। আমাদের সামরিক বাহিনীর এরা যদি সত্যিকার অর্থে অস্ত্র পায়, আমরা ওই ভারতের উত্তর পূর্ব ভারতের সাথে মোকাবেলা করতে কি চায়, ভারত আলটিমেটলি কি পারবে আমাদের সাথে মোকাবেলা করে যদি আমরা আন্তর্জাতিক সমর্থন পাই? এই সম্ভাবনাগুলো আমাদের সামনে এখন রয়েছে। স্যার, এবার একটু অন্যদিকে দৃষ্টি দিতে চাই। নেতানিয়াহুর বিষয়টি তুলছিলেন রাসুজ্জামান ফুদ। নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে আবার যুদ্ধ জড়ালে তোমাকে একাই লড়তে হবে, আমরা নেই। ট্রাম্প বলেছেন, আমি বলেছি বিবি
সাবধান হওয়া ভালো, অন্যথায় খুব শিগগিরই তুমি একা হয়ে পড়বে। হঠাৎ করে কয়েকদিন ধরে দেখছি আমরা নেতানিয়াহুকে ছেড়ে দিতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর কারণ কি স্যার? এর কারণ ট্রাম্প নিজেই কিন্তু কংগ্রেসে প্রচণ্ড মানে একটা অস্তিত্বজনিত সংকট ফেস করছে। কংগ্রেসের রিপাবলিকান পার্টিও তার পিছনে নেই এই যুদ্ধের ব্যাপারে। কংগ্রেসের ডেমোক্রেটরা তো নাই, রিপাবলিকান পার্টিও বেঁকে বসছে এবং তার যে বিশাল বাজেট প্রেজেন্ট করেছিল রিপাবলিকান পার্টি সেটা অ্যাপ্রুভ করেনি এই যুদ্ধের ফিনান্সিংয়ের জন্য। কাজে আপনি দেখেন ট্রাম্প কিন্তু এখন অনেক চুপ হয়ে গিয়েছে এবং তার সমস্ত রাগ যে পড়েছে এই নেতানিয়াহুর উপর। সে এটা স্বীকার করুক আর নাই করুক, ইরানকে এখন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু শ্রদ্ধা করে, এতে কোনো সন্দেহ নাই। এবং কারণ তার কথাবার্তাই বোঝা যায় যে ভবিষ্যতে ইরান আমাদেরকে যদি ওইটা ফেরত দিয়ে দেয় আমি ইরানের সাথে সম্পর্ক করব, নিউক্লিয়ার ওয়েপন বানাবে না। কিন্তু কই, এখনও তো ইরান ফেরত দেওয়ার কথা মোটেও প্রশ্রয় দেয়নি। ইরানের নেতৃত্ব এখন তারা সার্থকভাবে চলছে। আর ইসরায়েল এখন অ্যাবসলিউটলি মানে নেগেটিভ। তাদের যা শোনা যাচ্ছিল যে ইসরায়েলের সাথে নাকি টার্কির যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা। টার্কি যদি একবার লিপ্ত হয় তাহলে ইসরায়েল আর অস্তিত্ব থাকবে না। কারণ টার্কি কি জিনিস, ইরান কিছুটা আইসোলেটেড ছিল, টার্কি আইসোলেটেড না। টার্কি ইজ এ নেটো মেম্বার এবং ইভেন কি নিউক্লিয়ার ওয়েপন্স স্টোর করা রয়েছে টার্কিতে এবং টার্কি ডিফাই করে। নেটো তাকে যেভাবে চলতে বলে ইসরায়েলের পক্ষে টার্কি পাত্তাও দেয় না। টার্কি অত্যন্ত স্বাধীনতা প্রিয় দেশ। তার ইসরায়েল যদি এখন নেতানিয়াহু যদি টার্কিকে এখন খোঁচায়, দ্যাট উইল বি দ্য এন্ড অফ ইসরায়েল আমি মনে করি, ইরান আর ইরাক মিলে। সুতরাং নেতানিয়াহু এখন অত্যন্ত একটা ডিফেন্সিভ সিচুয়েশনে রয়েছে এবং ট্রাম্প এটা বোঝে। জি, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। নেতানিয়াহুর কি অবস্থা, বা ইসরায়েলের কথা যদি বলি, ইউএস যদি ইসরায়েলের পাশে না থাকে সেক্ষেত্রে ইসরায়েল একা কতটুকু আসলে করবে? আমরা দেখেছি যে লেবাননে সে চালিয়েই যাচ্ছে হামলা। দেখেন আসলে দুইজন একসাথে ডুববে আর কি। কারণ হচ্ছে যে জায়নিস্ট লবি এত পাওয়ারফুল আমেরিকাতে যে ট্রাম্প এখন একটা মানে মানে একটা যে ফাইসা গেছে আর কি, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে আর কি। যে সে কি এখন ওয়াইডার পাবলিক ওপিনিয়নকে দেখবে, কংগ্রেসে তার পলিটিক্যাল সিচুয়েশন কি সেটা দেখবে, না জায়নিস্ট লবির প্রেশার সে মোকাবেলা করবে? সব কিছু মিলিয়ে সে আসলে নিজেও সিদ্ধান্ত নিতে পারছে না। আর লোকটাও তো সুস্থ না, ব্যক্তি নিজেও তো সুস্থ না। তার আচার আচরণ সব কিছুর ভিতরে তো একটা প্রচণ্ড রকমের মানসিক বিকৃতি আছে। তো সেই জায়গায় এবং আমেরিকান এস্টাবলিশমেন্টও খুবই লজ্জিত, বিব্রতকর অবস্থায় আছে। আমেরিকান ডিপ্লোম্যাটরা আমাদেরকে বলেছে যে তারা খুবই বিব্রতকর অবস্থায়, তারা কোনো পলিসি কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে না। 24 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট সব কিছু ওলটপালট করে দিচ্ছে, চেঞ্জ করে ফেলতেছে, কথা দিয়ে কথা রাখতে পারছে না। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে নেতানিয়াহু তার জায়নিস্ট লবিকে যতটা পাওয়ারফুলি ব্যবহার করেছে এতদিন ধরে, এইটা এখন আসলে করতে পারছে না। নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। সো ইলেকশনে হেরে গেলে আপনার কংগ্রেসে আরও জবাবদিহিতা বাড়বে, ইমপিচমেন্ট পর্যন্ত চলে যেতে পারে প্রেসিডেন্টকে জবাবদিহিতার, মানে যদি মেজরিটি সে হারায় বোথ হাউসে। তো সেখানে আমার মনে হয় যে ট্রাম্প যথেষ্ট বিব্রতকর অবস্থায় আছে। অর্থনীতি খুব টানাপোড়েনের মধ্যে আছে, জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, সব কিছু মিলে একটা অস্থিরতা কাজ করতেছে। এবং আমেরিকার ট্রেড তো ইন্টারন্যাশনালি কানেক্টেড। সে রেসিপ্রোকাল ট্যারিফের নামে গ্লোবালি যে ট্যারিফ ওয়ার শুরু করেছে। ট্রাম্পের কি জেলে যেতে হতে পারে? আপনি যেটা বলছেন যে জেলে গেছে, হতে পারে, সে তো জেলে গেছে, সে তো বেইলে বের হয়ে আসছে, সে তো অলরেডি জেলে গেছে, ইমপিচমেন্টের শিকার হয়েছে। এবং সে যে কারণে নির্বাচন করেছে একমাত্র কারণ হচ্ছে জেলে না যেতে চাওয়া। ট্রাম্প আর নেতানিয়াহুর একই সিচুয়েশন, দুইজনই করাপশনের মামলায় জেলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। সুপ্রিম কোর্টের দরজা খুলে দেওয়া আছে। তারা শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল প্রিভিলেজ প্রেরোগেটিভটাকে ব্যবহার করে জেল থেকে বাইরে আছে। তো দুজনকে একই সিচুয়েশনে আছে এবং এই জন্যই দুজন কিন্তু দুজনের কষ্ট বোঝে। দুই পাগলের কষ্ট বোঝে। ওই যে দুই ফকিরের গল্প বললো না এমপি সাহেব, যে হার্ডিন্স ব্রিঞ্জ দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছে এখানে কত মন লাগছে, লোহা লাগছে। তো বলে যে 100 মন লাগছে টাকছে। তা আরেকজন জিজ্ঞেস করতেছে এই লোহা লাগাইতে কত টাকা লাগছে? বলে তাও তো 100 টাকা তো অবশ্যই লাগছে নিশ্চয়ই, নইলে তো এত বড় একটা ব্রিজ করতে পারার কথা না আর কি।
তো এখন এই দুই পাগল কিন্তু পাগলের কথা বোঝে আর কি, এবং দুজন দুজনকে এই জন্য সাপোর্ট করতেছে, হেল্প করতেছে। এবং জায়নিস্ট লবি তাকে কি পরিমাণ বিব্রতকর অবস্থায় ফেলতে পারে এটার কনসিকুয়েন্স সে বোঝে, কারণ ক্লিনটনকে এই বিব্রতকর অবস্থায় জায়নিস্ট লবি ফেলেছিল কথা না শুনবার জন্য। তো সেই জায়গায় আমার মনে হয় যে মানে পশ্চিমের কোনো দেশই এখন খুবই কমফোর্টেবল সিচুয়েশনে নাই। এখন একমাত্র কমফোর্টেবল সিচুয়েশনে আছে আসলে হচ্ছে তেহরান, খুবই রিল্যাক্স মুডে আছে, এবং রাশিয়া, চায়না সবাই দেখতেছে যে আমেরিকাকে নিয়ে যে কিভাবে লুডো খেলতেছে, তাকে ব্যাকফুটে, রাইটে, লেফটে তাকে নিয়ে হাসাহাসি চলতেছে। তো সব কিছু মিলে মনে হচ্ছে যে মানে আগামী দিনের গ্লোবাল জিওপলিটিক্সে একটা বড় ধরনের শিফট হয়ে গেল, এবং এই শিফট হওয়ার পিছন থেকে নতুন শক্তির আবির্ভাব যেমন হয়েছে, পুরাতন শক্তি গ্র্যাজুয়াল ডিক্লাইন যেমন হবে, এবং এই শক্তির মানে উত্থান পতনের মধ্য দিয়ে যেটা হবে, সীমান্ত বদলে যাবে। পৃথিবীর ইতিহাস হচ্ছে, স্যার তো এক্সপার্ট এসব ব্যাপারে, 100 বছরের বেশি সীমান্ত আসলে থাকে না অধিকাংশ রাষ্ট্রের। আপনি দেখবেন যে আমাদেরই তো এই রাষ্ট্রগুলো ছিল না তো 100 বছর আগে, আমরা কেউ ছিলাম না, দক্ষিণ এশিয়ার যত রাষ্ট্র আছে। এবং এখন কি ভারতে যে রাজনীতি চলছে, আপনি দেখেন যে তৃণমূলের এমপি খায় ফেলতেছে বিভিন্ন দলের, আপনার দল ভাগায়া এমপিদেরকে আইনা টাইনা, টোটাল বিজেপি কিন্তু একটা পলিটিক্যাল কেওয়াস লাগায় ফেলছে রাষ্ট্রের ভিতরে। আপনি দল ভেঙে ফেলা মানে কি, আপনি রাষ্ট্রের রাজনীতি নষ্ট করে ফেলছেন, রাষ্ট্রের স্থায়িত্ব নষ্ট করে ফেলছেন। এর মধ্য দিয়ে কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির যে আপনার এটা একটা সিম্বলিক ইমপ্লোশন হয়েছে, এই ইমপ্লোশনটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও চলছে। তো এইটা দিন শেষে যেটা হবে, অখণ্ড ভারতের আইডিয়াটা হচ্ছে একটা ওই যে নাৎসি ফ্যাসিস্ট টাইপের একটা আইডিয়া। দিন শেষে সে কী করবে, তার চারপাশটাকে নিয়ে ভূমিকম্পের মতো একবার ডুবে যাবে। এছাড়া তাদের হাতে বিকল্প কোনো পথ খোলা থাকে না। নেতানিয়াহুর অবস্থাও তাই আর কি, সে নিজে ইসরায়েলকে শহর ডুববে এমন সকল বাস্তবতা সে তৈরি করছে। এর মধ্যে আবার সে আকাশকুসুম চিন্তা করছে, সে নাকি ইস্তাম্বুলে অ্যাটাক করবে, ইস্তাম্বুল ফিরায় নেওয়া যাবে, এটা সেটা। তো অসুস্থতার মানে মানে পাগল দেখবেন অনেক কিছু ভাবে, কিন্তু যে মানে সে রাস্তায় ঘুমাচ্ছে, কিন্তু সে ভাবতেছে যে আগামীকালকের সংসদে কি আলোচনা হওয়া উচিত এবং হওয়া উচিত না। তো নেতানিয়াহুর অবস্থা সেরকম হয়েছে আর কি। জি, আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের কাছে খুব সংক্ষেপে আমি জানতে চাইবো যে আমরা শুনছিলাম যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন যে 100 বছর পর পর মানচিত্র চেঞ্জ হয়ে যায়। আসলে আমি একটু আগ্রহী এই ব্যাপারে, আপনি যদি স্যার সংক্ষেপে কিছু বলেন। এক্স্যাক্টলি, এটা খুবই মূল্যবান একটা তথ্য। কেননা ইন্টারন্যাশনাল সিস্টেম বলতে আমরা যে বুঝি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের, তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আলাদা সিস্টেম ছিল, তারপর নেপোলিয়নিক ওয়ার্স এই 19th সেঞ্চুরিতে, সেই পর্যন্ত একটা আলাদা আন্তর্জাতিক ব্যবস্থা ছিল। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থায় সীমান্ত কখনো স্থায়ী হয় না। কিছু কিছু দেশ তারা 300 বছর বিলুপ্ত হয়েছিল প্রায়, পোল্যান্ড, তারপরও জাতি হিসাবে টিকে ছিল, রাষ্ট্র হয়েছে। চীনের সীমান্ত চেঞ্জ হয়ে গিয়েছে, ভ্লাদিভস্টক চীনের অংশ ছিল, রাশিয়ানরা 1860s দখল করে নিয়েছে, আজকে সেটা রাশিয়ার ইস্টার্ন ফ্লিটের হেডকোয়ার্টার। মূল কথা হচ্ছে যে আমরা এটা অবাস্তব কিছু না যদি মায়ানমার সীমান্তে চেঞ্জ হয়, নর্থ ইস্ট ইন্ডিয়া বলতে যা জানি সেটাই, সেই সীমান্ত যদি বদলে যায়। কেননা চীন মনে করে যে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, অরুণাচল প্রদেশের একটা অংশ চীন দাবি করে এবং কখনো ছাড়বে না। তাইওয়ান বলতে গেলে এখন নিশ্চিতভাবে চীনের অংশ হয়ে যাবেই, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প এখন আমেরিকার সেই যে কমিটমেন্ট তাইওয়ানের প্রতি, সেখান থেকে অনেকটা সরে এসছে। এছাড়া আমাদের নিজেদেরও এখন যে বিশাল জনসংখ্যা, এটা অ্যাকোমোডেট করা 20 crores মতো ছাড়িয়ে যাচ্ছে, খুব কঠিন। আমাদেরকে অন্যান্য দেশের সাথে সহযোগিতার পথ এমনভাবে বেছে নিতে হবে যেন তারা আমাদের পপুলেশনের কিছু কিছু অংশ নিয়ে জনশক্তিতে পরিণত করে। বাংলাদেশের ইমেজ এখন মোটামুটি জনশক্তি হিসাবে ভালো। বাংলাদেশিরা যেখানেই গিয়েছে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং অনেক মানে মরে যাওয়া শহরকে জীবন্ত করে তোলার এক্সাম্পল সেট করেছে। যেমন বাফেলো তারা এখন পুরা ইকোনমি সাকসেসফুলি, আমেরিকানরা বিশ্বাস করে। আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশের একটা বড় জনশক্তি আগামীতে বাইরে যেয়ে
ভালোভাবে সেটেল করতে পারে এবং সেই প্রক্রিয়া যেন রাশিয়া থেকেই শুরু হয়, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী চেষ্টা করছেন। সুতরাং এইসব চিন্তা করতে গেলে আমার মনে হয় না যে আমরা স্থায়ী সীমান্ত, স্থায়ী ম্যাপ থাকবে ভবিষ্যতে, এটা আমরা ধরে নিতে পারি। জি স্যার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।